আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমরা চলে আসলাম জীবনী শক্তির চ্যাপ্টারের চতুর্থ লেকচার নিয়ে। এই লেকচারে আমরা কি কি পড়ব? অবাধ শোষণ এবং শ্বসনের প্রভাবক সমূহ। ঠিক না? তো আমরা কথা না বাড়িয়ে পড়াশোনা শুরু করে দিই। আগে আমরা জানি অবাধ শোষণ কি। দেখো, যেই শোষণ প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন হয় না। এখন প্রশ্ন হচ্ছে, অক্সিজেন না থাকলে কি খাদ্যবস্তুর জারণ হবে না? হবে। মনে রাখবা, কোষের মধ্যে যে এনজাইমগুলো থাকে, শুধুমাত্র সেই এনজাইমের দ্বারা যতটুকু সম্ভব খাবারের জারণ হয়। এই জন্য অবাধ শোষণে কখনো খাদ্যবস্তুর সম্পূর্ণ জারণ হয় না। তার মানে অবাধ শোষণের দুইটা শর্ত কি? অক্সিজেন লাগে না, ঠিক না? অবাধ শোষণ হচ্ছে অক্সিজেনের দরকার নাই, অক্সিজেন লাগবে না, এবং খাদ্যবস্তুর অসম্পূর্ণ জারণ হবে। খাদ্যবস্তুর অসম্পূর্ণ জারণ হবে। আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম সবাধ শোষণে যে পরিমাণ শক্তি উৎপন্ন হয়েছিল তার পরিমাণ ছিল প্রায় 686 কিলো ক্যালোরি পার মোল। বাট অবাধ শোষণে দেখো, শুধুমাত্র এনজাইমের দ্বারা এখানে বিক্রিয়া হলো এবং শক্তির পরিমাণও কিন্তু খুবই কম, মাত্র 56 কিলো ক্যালোরি পার মোল। এখন আমরা শুরু করি। অবাধ শোষণের দুইটা ধাপ বা দুইটা স্টেপ আছে। প্রথম স্টেপ হচ্ছে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ। ঠিক আছে, আমরা সবাধ শোষণে কি পড়েছিলাম? প্রথম স্টেপ ছিল গ্লাইকোলাইসিস এবং ওইখানে গ্লুকোজের সম্পূর্ণ জারণ হয়েছিল। বাট অবাধ শোষণের প্রথম স্টেপে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ হয়। তবে একটা জিনিস মনে রাখবা, সবাধ এবং অবাধ দুইটা শোষণেরই প্রথম স্টেপ হচ্ছে গ্লাইকোলাইসিস। ঠিক আছে, তার মানে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ অ্যাকচুয়ালি কিসে, মানে কাকে ইন্ডিকেট করে? গ্লাইকোলাইসিসকে ইন্ডিকেট করে। হ্যাঁ, এটা একটু মাথায় রাখবা। লাইসিস। এখন সবাই একটু মনে করো তো, গ্লাইকোলাইসিস অ্যাকচুয়ালি কি হয়েছিল? এক অণু গ্লুকোজ ভেঙে দুই অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছিল। দেখো, তাহলে গ্লাইকোলাইসিস থেকে আমরা কি পাইছিলাম? অ্যাকচুয়ালি এক অণু গ্লুকোজ, হ্যাঁ, এক অণু গ্লুকোজ থেকে আমরা পাইছিলাম দুই অণু পাইরুভিক অ্যাসিড C3H4O3। এটা হচ্ছে পাইরুভিক অ্যাসিডের সংকেত। হ্যাঁ, পাইরুভিক অ্যাসিড। তার সাথে সাথে আমরা কি পাইছিলাম? নেট দুই অণু এটিপি পাইছিলাম। মনে করে দেখো, 4টা এটিপি হয়েছিল, বাট দুইটা কিন্তু গ্লাইকোলাইসিসে খরচ হয়ে গেছে। তারপরে নিটে আমরা 2টা এটিপি পাইছিলাম এবং তার সাথে পাইছিলাম হচ্ছে দুই অণু NADH2। ঠিক সবাধ শোষণের গ্লাইকোলাইসিসে যা তৈরি হয়, অবাধ শোষণের গ্লাইকোলাইসিসেও ঠিক সেটাই তৈরি হয়। এখন কাহিনী হচ্ছে 2 নম্বর স্টেপে। 2 নম্বর স্টেপটা কি অবাধ শোষণের? পাইরুভিক অ্যাসিডের বিজারণ। পাইরুভিক অ্যাসিডের বিজারণ। এইখানে পাইরুভিক অ্যাসিড বিজারণের ফলে হয় ইথানল তৈরি করবে, মানে অ্যালকোহল, অথবা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড তৈরি করবে। বুঝছো? এই ক্ষেত্রে কোনো শক্তি উৎপন্ন হবে না। আমরা একটু দেখি এখানে কি হয় অ্যাকচুয়ালি। দেখো, পাইরুভিক অ্যাসিডের স্ট্রাকচারটা আমরা একটু লিখি। CH3COCOH। আচ্ছা, প্রথমে মনে রাখবা এখানে একটা এনজাইম কাজ করে, কার্বক্সিলেজ। চাইলে নাম মনে রাখতেও পারো, না রাখলেও কোনো সমস্যা নাই, জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করে যাও। এই এনজাইমের সাহায্যে এখান থেকে কোনো কার্বন ডাইঅক্সাইড চলে যাবে। তাহলে দেখো, যদি কোনো কার্বন ডাইঅক্সাইড চলে যায়, তাহলে আমার স্ট্রাকচারটা কি দাঁড়াচ্ছে? CH3CHO। এটা কি আমাকে বলো তো? এটা হচ্ছে অ্যাসিটালডিহাইড অথবা হচ্ছে ইথানেল, একটা অ্যালডিহাইড, ঠিক না? এটা একটা অ্যালডিহাইড। পরবর্তী স্টেপে কি হয়? CH3CHO। হ্যাঁ, দেখো, গ্লুকোজের অসম্পূর্ণ জারণের ফলে যেই বিজারিত কোএনজাইমটা তৈরি হয়েছিল, অর্থাৎ দুই অণু NADH2, সেই NADH2 আবার জারিত হবে। সেটা কিভাবে? দেখো, এই যে NADH2 জারিত হওয়া মানে কি? সে হাইড্রোজেন ছেড়ে দিবে, ঠিক না? তার মানে সে ধরো হাইড্রোজেন ছেড়ে দিল এবং কি তৈরি করে ফেললো? NAD। এই যে হাইড্রোজেনটা ছেড়ে দিল, সেই হাইড্রোজেনটা এখন কে গ্রহণ করবে? এই যে আমাদের আগের স্টেপে ইথানল তৈরি হয়েছিল, সেই ইথানল কি করবে? এই হাইড্রোজেনটাকে গ্রহণ করবে। আর আমরা জানি হাইড্রোজেন গ্রহণ করা মানে কি? বিজারণ। তাহলে এখন কি তৈরি হবে এই জায়গায়? CH3CH2
OH, অর্থাৎ এই যে আমার ইথানেল ছিল সেই ইথানেলটা বিজারিত কোএনজাইম NADH2 তার জারণের ফলে যে হাইড্রোজেনটা আমরা পাইছিলাম সেই হাইড্রোজেনটাকে গ্রহণ করে সে ইথানলে পরিণত হয়ে গেছে, অর্থাৎ অ্যালকোহলে কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে, ইথানল। কিন্তু দেখো এখানে কেন শক্তি তৈরি হয় না। ঠিক আছে, তো আমরা দেখলাম অবাধ শ্বসনে পাইরুভিক অ্যাসিড থেকে ইথানল তৈরি হয়েছে। এখন আরেকটা জিনিস এখানে তৈরি হতে পারে, সেটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। সেটা কিভাবে তৈরি হয় আমরা একটু দেখি। দেখো আমাদের যে পাইরুভিক অ্যাসিড ছিল C3H4O3, এই পাইরুভিক অ্যাসিডেও সেম গ্লাইকোলাইসিসের ফলে যেই NADH2 তৈরি হয়েছিল, এই NADH2 আবার কি হবে, জারণ হবে। জারণ হলে সে NAD তে কনভার্ট হবে এবং তৈরি করবে হচ্ছে হাইড্রোজেন আয়ন। সেই হাইড্রোজেনটাকে পাইরুভিক অ্যাসিড গ্রহণ করবে, করে তৈরি করবে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিডের সংকেতটা যদি আমি লিখি CH3CHOHCOH, কিন্তু এখানে কোনো কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় না, মনে রাখবা। তাহলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে কোন সময়, এই যে দেখো যখন হচ্ছে আমরা পাইরুভিক অ্যাসিড থেকে অ্যালকোহল তৈরি করছিলাম তখন কিন্তু কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, বাট যখন ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় তখন কোনো কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় না। এখন একটা প্রশ্ন জাগতে পারে না যে এই অবাধ শোষণের সময় কেন কম পরিমাণ শক্তি তৈরি হয়? আমরা কিন্তু দেখেছিলাম সবাধ শোষণে যে যখন অক্সিজেন উপস্থিত ছিল সেই অক্সিজেন কি করছিল, বিজারিত কোএনজাইমগুলো যে ইলেকট্রনগুলো ছাড়ছিল সেই ইলেকট্রনগুলো অক্সিজেন গ্রহণ করছে, যার কারণে ওই ক্ষেত্রে অক্সিডেটিভ ফসফোরাইলেশন হয়েছিল। বাট এখানে তো অক্সিজেনই নাই, তাহলে অক্সিডেটিভ ফসফোরাইলেশন কোথা থেকে আসবে? যেহেতু অক্সিডেটিভ ফসফোরাইলেশন হয় না, এখানে কোনো এটিপিও তৈরি হয় না, এখানে কম পরিমাণ শক্তি তৈরি হয়। তাহলে আমরা দেখলাম অবাধ শোষণে শুধুমাত্র যে পরিমাণ শক্তি তৈরি হয় তার পরিমাণ কত, মাত্র 2 অণু এটিপি। তাহলে অবাধ শোষণের নিট শক্তি কত, 2 অণু এটিপি। এখন আমরা দেখব শ্বসনে কি কি প্রভাবক আছে। আমরা সালোক সংশ্লেষণের সময় দেখেছিলাম যে সালোক সংশ্লেষণের প্রভাবকগুলোকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি, একটা হচ্ছে বাহ্যিক প্রভাবক আর একটা হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক। শ্বসনেও সেম। এখন আমরা দেখি বাহ্যিক প্রভাবকগুলো কি কি। প্রথম হচ্ছে তাপমাত্রা। মনে রাখবা শ্বসনের জন্য অপটিমাম তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রার মধ্যে শ্বসন সবচেয়ে ভালো হয়। তারপরে আমরা দেখবো হচ্ছে অক্সিজেন। দেখো সবাধ শোষণে যে পরিমাণ শক্তি তৈরি হচ্ছে তা মূলত কিসের কল্যাণে হচ্ছে, অক্সিজেনের কারণে হচ্ছে। অর্থাৎ অক্সিজেনের সাপ্লাই যত ভালো হবে শ্বসনের হারও তত বেশি হবে। তারপরে আমরা যাই পানি। তো এই ক্ষেত্রে পানির ভূমিকাটাও আছে শোষণের ক্ষেত্রে। তো তারপরে আমরা যাই আলো। আলো কি হয়, দেখো পত্ররন্ধ্র খোলাতে হেল্প করে, যার কারণে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময়টা এই ক্ষেত্রে হচ্ছে, তার কারণে শ্বসনটাও ভালো হবে। তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। দেখো শ্বসনের ইন প্রোডাক্ট কি ছিল, কার্বন ডাইঅক্সাইড। কাজে আমার কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব যত কম থাকবে পরিবেশে তত শ্বসন ভালো হবে। এখন আমরা যাবো হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবকগুলা। প্রথম কি, খাদ্যদ্রব্য। শ্বসনটা হচ্ছে মূলত কার, রাসায়নিক বস্তু তথা খাদ্যদ্রব্যগুলোর। কাজে তাদের প্রাপ্তি যত বেশি শ্বসন তত বেশি হবে। তারপর আমরা দেখবো হচ্ছে এনজাইম। শ্বসনের প্রত্যেকটা স্টেপে, বিশেষ করে সবাধ শোষণের প্রত্যেকটা স্টেপে অনেক অনেক এনজাইম দেয়। যখন তোমরা ইন্টারমিডিয়েট উঠবা তখন পাবা গ্লাইকোলাইসিস টোটাল 9টা স্টেপে হয়, 9টা স্টেপে 9টা এনজাইম কাজ করে। ক্র্যাবস সাইকেল, ওইখানে প্রত্যেকটা স্টেপে এনজাইম কাজ করে। ঠিক আছে, তার মানে যদি এনজাইমের পরিমাণ কমে যায় তাহলে এই ক্ষেত্রে শ্বসনের পরিমাণও কিন্তু কমে যাবে। তারপর হচ্ছে কোষের বয়স। মধ্যবয়স্ক কোষের মধ্যেই হচ্ছে তোমার শ্বসন সবচেয়ে ভালো হবে। অজৈব লবণ এবং কোষ মধ্যস্থ পানি, তাদেরও হচ্ছে কিছুটা প্রভাব রয়েছে শ্বসনের ক্ষেত্রে। এবং শ্বসনের গুরুত্ব, এটা কিন্তু পরীক্ষায় আসে যে শ্বসনের গুরুত্ব বিশ্লেষণ করো, 4 নম্বর প্রশ্নের জন্য আসতে পারে। হ্যাঁ, শ্বসনের প্রথম গুরুত্বটা কি, দেখো যে উদ্ভিদ খাবার তৈরি করতে পারতেছে, ঠিক না? এই যে আমরা শ্বসনের ফলে কার্বন ডাইঅক্সাইড ছাড়তেছি পরিবেশে, সেই কার্বন ডাইঅক্সাইডটাকে উদ্ভিদ গ্রহণ করে হচ্ছে কি তার জন্য শর্করা জাতীয় খাবার তৈরি করে। তারপরে হচ্ছে আমাদের অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড, এই দুইটার মধ্যে একটা ব্যালেন্স থাকতেছে। তারপর উদ্ভিদের বৃদ্ধি হচ্ছে, ঠিক না? এখন এমন অনেক ব্যাকটেরিয়া আছে যে যাদের অক্সিজেন থাকলে তারা বাঁচতে পারে না, তাহলে তাদের খাবার তৈরির বা শক্তি পাওয়ার উৎসটা কি? এই শক্তি পাওয়ার উৎস হচ্ছে অবাধ শোষণ, কারণ আমরা জানি অবাধ শোষণে তো অক্সিজেন লাগতেছে না, ঠিক না? এখন আরেকটা দেখবা বেকারির মধ্যে
যে রুটিকে ফুলানো হয়, আমরা তো ফোলা রুটি খাইতে সবাই পছন্দ করি, এই যে ফুলানো হয় রুটিটাকে, সেটা কি জানো? সেটা হচ্ছে মূলত ইস্টের অবাধ শোষণের ফলে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, সেই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটাই হচ্ছে মূলত এই রুটিটাকে ফুলিয়ে তোলে। এছাড়া ওই মদ্য শিল্প, অ্যালকোহল এই সকল তৈরি করতেও মূলত এই শোষণের হেল্প লাগে। তো আমরা এই 4টা ক্লাসের মাধ্যমে আমাদের মোটামুটি এই চ্যাপ্টারটা কভার করার চেষ্টা করেছি। আশা করি তোমরা সবাই দেখবা, দেখলে তোমাদের উপকার হবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।